আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? এইচএসসি 2026 তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এখন আমরা একটু প্রিপারেশন নিব, গোছানো প্রিপারেশন। আমার কথা হচ্ছে উচ্চতর গণিতে ভালো করতে গেলে সবসময় এলোমেলো প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। পড়াশোনার নিয়মটাই হচ্ছে একটু গোছানো ভাবে যদি কেউ পরীক্ষার হলে যেতে পারে, তাহলে তার প্রিপারেশন থেকে শুরু করে এক্সাম দেয়া, এক্সাম অ্যাকুরেসিটি, অন্যান্য সবকিছু খুব ভালোভাবে বেড়ে যায় এবং এক্সামটাও আসলে ভালো হয়। তো উচ্চতর গণিতে একটু গোছানো প্রিপারেশন দরকার। আমি উচ্চতর গণিত প্রথম পত্রে তোমাদেরকে সিকিউ, এমসিকিউ এর সাজেশন দিয়েছিলাম। আবার সিকিউ এর জন্য কি কি পড়তে হবে সেটা বলে দিছি। এমসিকিউ 50টার মতো এমসিকিউ সলভ করে দিছিলাম, যেগুলাতে ফার্স্ট পেপারের ম্যাক্সিমাম টপিক হচ্ছে তোমাদের আহ, হয়ে যায় এমসিকিউ এর জন্য। তো সেকেন্ড পেপারেও আমি তাই করছি। সেকেন্ড পেপারের জন্য আমি আগে এমসিকিউ এবং সিকিউ এর যেই টপিক গুলা যেইখান থেকে এমসিকিউ আসতে পারে বা সিকিউ আসতে পারে সেগুলো আগে আমি তোমাদেরকে দেখাই দিব। এবং তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো, আমার মনে হয় যে তোমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে খুবই ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। তো আমি বারবার করেই বলতেছি, সীমিত পড়তে হবে এবং গোছানো পড়তে হবে, খুব ভালোভাবে পারফর্ম করে আসতে হবে। আমার সবগুলো চ্যাপ্টার পড়ে সবগুলো ভালোভাবে নিয়ে পড়ে আসতে হবে এমন না। তুমি যেই চ্যাপ্টারে বেশি পারদর্শী তুমি সেই চ্যাপ্টারটাই পড়বে, সেই চ্যাপ্টারেই তুমি পারফর্ম করে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। চলো আমরা সামনের দিকে যাই। দেখো আজকে আমরা পড়তেছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সিকিউ এবং এমসিকিউ টপিক ওয়াইজ সাজেশন। দেখো আমি এখানে থাম্বনেইলে লিখে দিছি সীমিত চ্যাপ্টার পড়েই উচ্চতর গণিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব। এখনই যেটা বললাম, সীমিত চ্যাপ্টার পড়েই কিন্তু আমরা সবগুলোতে ভালো নাম্বার পেতে পারি। আমি এখানে প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারই দেখাই দিব, ক বিভাগ কোনগুলো আছে, কিভাবে আছে, সেগুলো ম্যাক্সিমামই দেখাই দিব। কিন্তু তোমরা পড়বা যেই চ্যাপ্টার গুলাতে তোমরা বেশি পারদর্শী। কেউ যদি কণিকে ভালো হয় তাহলে কণিক খুব ভালোভাবে পড়ে যাবে, তখন থেকে সেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে। এমসিকিউ তো আসেই, সিকিউ আসার সম্ভাবনা থাকে। আবার ধরো যে তুমি যদি চিন্তা করো যে আমি অন্য একটা চ্যাপ্টার স্থিতিবিদ্যা আমি ভালো পারি, অথবা আমি সমতলে বস্তু কণার গতি ভালো পারি, অথবা বিস্তার সম্ভাবনা পারি, সেই চ্যাপ্টার গুলোতে তোমরা ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে যেন তোমরা সিকে ওখান থেকে অ্যাটেম্প করে আসতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথমেই কি লিখছি। আচ্ছা, এইখানে পাঠ্যক্রম এবং মূল বিষয়বস্তুর আমরা ওভারভিউ করে ফেলবো। দেখো বাস্তব সংখ্যা এবং অসমতা, এটা একটা চ্যাপ্টার আছে, এবং জটিল সংখ্যা, এগুলো সবগুলো ক বিভাগের মধ্যে পড়ে। এমসিকিউর জন্য তো আমরা আমরা প্রথমে এমসিকিউ দেখবো আর কি। আমরা প্রথমে যেটা দেখবো সেগুলো হবে আমার এমসিকিউ এর। ঠিক আছে, আমরা প্রথমের দিকে যা দেখবো সবকিছু দেখবো এমসিকিউ এর জন্য। দেখো এমসিকিউ এর জন্য আমাদের যে বিষয়গুলো পড়তে হবে আমরা সেগুলাকেই দেখে ফেলবো এখানে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা এবং অসমতা। তো বাস্তব সংখ্যা এবং অসমতাতে আমরা কি পড়বো, এখানে পরম মানের ধর্মাবলী। ঠিক আছে, দেখো পরম চিহ্ন ব্যবহার করে পরম মান চিহ্ন তুলে দিয়ে অসমতা প্রকাশের যে রূপান্তর গুলো আছে সেই জিনিসগুলোকে আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। কি বলছি, পরম মানের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। যেমন এই সূত্রটা, এই ব্যবধির প্রভাব প্রকাশ, এগুলাকে একটু ভালোভাবে দেখবো আমরা। ঠিক আছে, অর্থাৎ কি পরম মানের ধর্মাবলী, এই জিনিসটাকে ভালো করে পড়তে হবে। অসমতার সমাধান সেট, অর্থাৎ রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের বা দ্বিঘাত অসমতার সমাধান নির্ণয় করতে হবে এবং সরলরেখা প্রদর্শন করতেছে কিনা সেই বিষয়টাকে দেখতে হবে। দেখো এখানে সীমাবদ্ধ সেটের ক্ষেত্রে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা, এই দুটাকেই ভালোভাবে দেখতে হবে এমসিকিউ এর জন্য। আর কি আছে, সংখ্যার বৈশিষ্ট্য, সংখ্যাটা মূলদ নাকি অমূলদ, সংখ্যার মৌলিক ধর্ম কি এবং সেটা কি দশমিক নাকি ভগ্নাংশ, সেই বিষয়গুলোকে আমাদের ভালোভাবে দেখতে হবে। এই বাস্তব সংখ্যা এবং অসমতা এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র আমরা এই কয়েকটা টপিক যদি খুব ভালোভাবে পড়ে যাই তাহলে এমসিকিউ এর জন্য এনাফ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে সেটা এমসিকিউ এর জন্য কি থাকবে, এনাফ থাকবে। এবার আসলে জটিল সংখ্যা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে সিকিউ কোশ্চিন তো আসে এবং এমসিকিউ বারবার আসে। সো দেখো আয়ের ঘাত, আয়ের ঘাত নিয়ে পড়াশোনা আমরা এর আগেও করে আসছি। আয়ের ঘাত যদি আই টু দি পাওয়ার এন হয়, এর মান নির্ণয় শিখতে হবে। এর কি শিখতে হবে, এর মান নির্ণয়টা আমাদেরকে শিখতে হবে। দেখো এর মান নির্ণয় আমাদেরকে শিখতে হবে। এখানে ন্যাচারাল নাম্বার কি দেওয়া আছে, দেখো এন, এন ইকুয়াল হচ্ছে জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। সবকিছু হবে কি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশতে আসে না ম্যাক্সিমাম সময়। দেখো এরপরে আসো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। আমরা বারবার করে আগে শিখে আসছি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। এই টপিকটাতে 3 স্টার দিয়ে দিলাম, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কি খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো আগে মডুলাস নির্ণয়ের জন্য শিখতে হবে। মডুলাস কি, মডুলাস নির্ণয় মানে আমরা জানি বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কোয়ার, তারপর রুট ওভার। তাহলে এই সূত্রটাকে মনে রাখাটা খুব জরুরি, তাই না? এই সূত্রটা মনে রাখা জরুরি। এবার চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট ভেদে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আর্গুমেন্ট নয়, মুখ্য আর্গুমেন্ট মনে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবচেয়ে কনিষ্ঠ বা কাছের কোনটা কত, সেটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলতেছি। আর্গুমেন্ট মানে তো আমরা কোন নির্ণয় করি, তাই না? আচ্ছা, সেটা চতুর্ভাগের মধ্যে চারটা চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সবগুলা চতুর্ভাগের আমরা কি করব,
আলাদা আলাদা করে মডুলাস নির্ণয়ের সূত্রগুলোকে খুব ভালোভাবে মাথায় নিয়ে নিব। আমি যখন তোমাদেরকে জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি প্রত্যেকটা চতুর্ভাগ ভেদে আলাদা আলাদা করে সূত্র মনে রাখার ট্রিক্স বলে দিয়েছিলাম একটা চিত্রের মাধ্যমে। তো তোমরা সূত্রগুলোকে সেভাবে একবার করে শিখে নিবা। ঠিক আছে, এবার আসি এককের ঘনমূল। কিসে আসবো? এককের ঘনমূলে। এককের ঘনমূল অর্থাৎ ওমেগা। ওমেগার ধর্মাবলী দেখো, ওমেগা সবচেয়ে বড় যে ধর্ম দুটো আছে এটা মনে রাখতে হবে। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 এবং ওমেগা কিউব ইকুয়াল কত? 1। ওমেগা কিউব ইকুয়াল কত হবে? 1 হবে। আচ্ছা, প্রয়োগ করে মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো নির্ণয় শিখতে হবে। ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে এই ম্যাথগুলো অনেক বেশি ছিল এবং ওমেগার মান দিয়ে অনেক ধরনের ট্রিক্স কাটানো যায়। ঠিক আছে, আমরা যখন পরবর্তীতে এমসিকিউ সলভ করবো তখন তোমাদেরকে আমি এগুলো দেখাই দিব। এখন আসি, দেখো বর্গমূল এবং অনুবন্ধী সংখ্যা, বর্গমূল এবং অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, বর্গমূল নির্ণয়টা দেখতে হবে। এই চ্যাপ্টারের সিকিউর জন্য যেমন বর্গমূল নির্ণয়টা ইম্পর্টেন্ট, একইভাবে এমসিকিউর জন্য এই বর্গমূল নির্ণয়টা ইম্পর্টেন্ট। তাহলে এখানে 3 স্টার যাবে এটাতেও। ঠিক আছে, তাহলে এই টপিকটা এবং এইটা বুঝতেই পারতেছো, জটিল সংখ্যা চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। এখানে মোটে আমি কয়টা টপিক দেখাইছি? 4টা দেখাইছি। দেখো আয়ের ঘাত এটা দেখতে হবে, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় মাস্ট, একেবারে বারবার করে বলতেছি, এটা থেকে কিন্তু এমসিকিউ আসেই। এককের ঘনমূল নির্ণয় থাকবে এবং বর্গমূল এবং অনুবন্ধী জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার যে ধর্মাবলী আছে, অর্থাৎ দুইটা জটিল সংখ্যা গুণ করলে কি পাওয়া যাচ্ছে, একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে বাস্তব একটা মান পাওয়া যাচ্ছে বা বাস্তব সংখ্যা পাওয়া যাচ্ছে, এই ধর্মগুলোকে আমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার পরের চ্যাপ্টারে যাওয়া যাক, সামনের দিকে যাই। দেখো বহুপদী ও বহুপদী সমীকরণ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবেই, মাস থাকো আসবে এবং আসার সম্ভাবনা বেশি। যেই টপিকগুলো দেখাচ্ছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। মূলের প্রকৃতি নির্ণয়। দেখো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক অথবা ডিসক্রিমিনেন্ট, এটার মান যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস কত? 4ac। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র থেকে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারি। মূলটা বাস্তব নাকি অবাস্তব, সমান না অসমান, মূলত নাকি অমূলত অথবা জটিল, কিভাবে নির্ণয় করতে পারি? ডি এর মান 0, ডি এর মান ইকুয়াল 0 বা পূর্ণবর্গ হলে কি হয়, ডি এর মান 0 থেকে বড় হলে কি হয়, ডি এর মান 0 থেকে ছোট হলে কি হয়, এই সবগুলা দেখে আসছি। নিশ্চয়ক বা পৃথকের মান 0 থেকে বড় নাকি ছোট নাকি সমান, এর উপর ডিপেন্ড করে বাস্তব নাকি অবাস্তব নাকি জটিল সংখ্যা না কি অবস্থায় আছে, এগুলো কিন্তু আমরা আগে পড়ে আসছি। সেই টপিকটাকে খুব ভালোভাবে পরিচিত হবে। ঠিক আছে, এবার আসো মূল সহগের সম্পর্ক। মূল সহগ সম্পর্ক আমরা কি পড়ে আসছিলাম? মূল সহগ সম্পর্ক আমরা কি পড়ছিলাম? দেখো একটু আমি লিখে দিই। মূল সহগ সম্পর্কে ছিল দ্বিঘাত সমীকরণের এক্স প্লাস কত হয়? bx, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা কি? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটা মূল যদি একটা আলফা এবং একটা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কি লেখা যাবে? মাইনাস বি বাই এ। মাইনাস কি হবে? বি বাই এ। আর আলফা বিটা ইকুয়াল কত হবে? সি বাই এ। অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই কত? এক্স স্কয়ার সহগ, এবং অবশ্যই মাইনাস থাকবে। এবার দেখো আর মূলদ্বয়ের গুণফল কি হবে? ধ্রুব সংখ্যা ডিভাইড বাই কত হবে? এক্স স্কয়ারের সহগ। ক্লিয়ার? কথা কি বোঝাতে পারছি? দেখো এই জিনিসগুলো কি খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা আগেও পড়ে আসছি, এগুলো আমরা আগেও বারবার করে পড়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বললাম, মূল সহগের সম্পর্কের কথা বললাম। এখানে কি লিখছে দেখো, এখানে লেখা আছে দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণের মূল সহগের যোগফল ও গুণফল সম্পর্কিত মান। এমসিকিউর জন্য ত্রিঘাত সমীকরণের কম আসে, দ্বিঘাত সমীকরণ থেকে বেশি আসে, দ্যাটস আমি দেখা দিলাম। ঠিক আছে, তো এখানে তোমরা খুব ভালোভাবে পড়বা দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কেরটা দেখে নিবা। আচ্ছা এরপরে আসা যাক। দেখো এরপরে আসি, এখানে বিশেষ মূলের বৈশিষ্ট্য। ঠিক আছে, যেমন দেখো সমীকরণে একটি মূল জটিল এ প্লাস আইবি বা অমূলত, এটা যদি থাকে অমূলত দেওয়া থাকলে অপর মূলটি স্বয়ংক্রিয়ভাবে তার অনুবন্ধী হওয়ার সংক্রান্ত সমস্যা। এই সমস্যাটাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করে রাখো। এই সমস্যার ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তার কারণ এখান থেকে এমসিকিউ সর্বাত্মক সবচেয়ে বেশি আসে, সর্বোচ্চ এমসিকিউ আসে। ঠিক আছে, নতুন সমীকরণে আসি। নতুন সমীকরণ গঠন অর্থাৎ কি? নির্দিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকবে, অর্থাৎ তোমাকে আলফা বিটা দেওয়া থাকবে অথবা আলফা বিটা এবং গামা দেওয়া থাকবে, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে। এই শর্ত দিয়ে সমীকরণ গঠন করতে হবে। এখন তোমাকে তাহলে কি জানতে হবে? দ্বিঘাত সমীকরণ নির্ণয় বা দ্বিঘাত সমীকরণ যে আমরা বানাবো সেটার জন্য আমাদের কি দরকার সেই সূত্র জানতে হবে, এবং ত্রিঘাত সমীকরণ বানানোর জন্য কোন সূত্র দরকার সেটাও জানতে হবে। তাহলে এই সূত্রগুলো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ সূত্রটা আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। সূত্র কি করতে হবে? সূত্র অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। কথা কি বোঝাতে পারছি? চলো এবার পরেরটাতে যাই। দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি এটা তোমরা এসএসসি তে করে আসছো, এসএসসি উচ্চতর গণিতে এটা আমরা করে আসছি। দেখো সাধারণ পদ নির্ণয়টা খুব ভালোভাবে জানবা। এখানে আমি 3 স্টার দিয়ে দিলাম, এগুলো নতুন করে শেখানোর বিষয় না, জাস্ট আমরা আগেও শিখে আসছি। এক্স মুক্ত পদ ও সহগ। আচ্ছা, একটা দ্বিপদী বিস্তৃতির একটা সমীকরণ দিয়ে বা একটা ফাংশন দিয়ে আমাদেরকে বলে যে সেখান থেকে এক্স মুক্ত পদ বের করতে হবে, অথবা এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5, এগুলো সহগ কোনটা আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে লিখে রাখছে এক্স মুক্ত ও সহগ। বিস্তৃতি থেকে এক্স মুক্ত অথবা নির্দিষ্ট এক্স টু দি পাওয়ার কে বললাম না, বলতে পারে তোমাকে
এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 6, বলতে পারে এক্স টু দি পাওয়ার 7, বলতে পারে এক্স টু দি পাওয়ার 5। এগুলো সবগুলো সহগ তোমাকে নির্ণয় করতে পারে, নির্ণয় বলতে পারে। অর্থাৎ তোমাকে দ্বিপদী বিস্তৃতি করতে হবে, মানে বিস্তৃতি পুরাটা করতে হবে। করার পরে কি করতে হবে, সেই এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 7 সেইটার সহগটা কি সেটাকে নির্ণয় করতে হবে। এই টাইপের এমসিকিউ বারবার করে আসে। এটাও 3 স্টার, এটাও কি 3 স্টার। অবশ্যই অবশ্যই বারবার করে তোমাদেরকে এটা পড়তে হবে। এবার আসি মধ্যপদ নির্ণয়। দেখো এন জোড় বা বিজোড় হলে মধ্যপদের সংখ্যা ও মান, এন মধ্যপদটা নির্ণয় করতে হবে। দেখো কি এন জোড় বা বিজোড় হলে, মানে এন এর মানটা যদি জোড় বা বিজোড় হয় সেই ক্ষেত্রে মধ্যপদের সংখ্যা এবং মান নির্ণয় করতে হবে। এটা বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, বইয়ের একটা আলাদা টপিক এটা দেওয়া আছে, এটা একটু দেখে ফেলবা। এবং এখানকার এমসিকিউ শর্টকাট ট্রিক্স গুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। একটা যদি এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 দিয়ে রাখে, ধরো যে এরকম একটা দিয়ে রাখলো এক্স প্লাস 1 বাই এক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 7, এটাকে বিস্তৃত করে বললো যে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত, তাহলে তুমি কি করবা, এই পুরাটাকে বিস্তৃতি করার সময় আছে শর্টকাট ট্রিক্সটা জেনে রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে যখন এমসিকিউর ওয়ান শট ক্লাস দেখাবো তখন অবশ্যই এগুলো শর্টকাট গুলো তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিব ইনশাআল্লাহ। এখন তোমরা জাস্ট টপিক গুলো জেনে নাও। দেখো ঋণাত্মক ও ভগ্নাংশ সূচক, যদি এই ঋণাত্মক এবং ভগ্নাংশ সূচক কোনো ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে বিস্তৃতি কেমন হচ্ছে সেই বিষয়টাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এবং এগুলোর বৈধ হওয়ার শর্ত বা কোন শর্তে কোনটা বসতেছে এই শর্তগুলো খুব ভালোভাবে জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শেষ করলাম, দেখো বহুপদী এবং বহুপদী সমীকরণ টপিকগুলো বলে দিলাম। এরপরে কি করলাম, দ্বিপদী বিস্তৃতি, এটাও বলে দিলাম। চলো সামনের দিকে যাই। এখন আমরা সব এমসিকিউ টপিক দেখতেছি। কি আছে, কনিক, কনিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার করে কোশ্চিন আসে, এমসিকিউ বারবার করে আসে, এমসিকিউ অনেক আসে, অনেক বেশি আসে। এখান থেকে এমসিকিউ অনেক আসে। ঠিক আছে, এমসিকিউর জন্য এটা হচ্ছে একটা ঘাঁটি। দেখো পরাবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, উপবৃত্ত আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। দেখো উৎকেন্দ্রিকতা বিষয়টা জানতে হবে। উৎকেন্দ্রিকতা ইয়ের মান, বৃত্তের জন্য ইয়ের মান কত, পরাবৃত্তের জন্য ইয়ের মান কত, উপবৃত্তের জন্য ইয়ের মান কত, ইয়ের মান কার থেকে ছোট বা বড়, সেইগুলো সবগুলো জানতে হবে। সেগুলো জানলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা কোনটা কি। দেখো ইয়ের মান দেখে কনিক শনাক্ত করতে হবে। দেখো এখানে বলে দিচ্ছি তোমাকে, এখানে কিন্তু আমি বলে দিয়ে রাখছি। দেখো ই 0 হলে বৃত্ত, ই ইকুয়াল 1 হলে পরাবৃত্ত। আবার জিরোর মান যদি 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট যদি হয় তাহলে সেটা উপবৃত্ত, এবং ইর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সেটা অবশ্যই কি অধিবৃত্ত। সো এই টপিকটাকে বারবার করে পড়তে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো পরাবৃত্ত। পরাবৃত্তর কি কি নির্ণয় করতে শিখছি আমরা, শীর্ষ, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ, এগুলো সবগুলো জানতে হবে। এগুলো সূত্র আমরা শিখে আসছি যখন আমি কনিক চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়েছিলাম, বা তোমরা যারা আমার কাছে পড়া নেই বা বাইরে কোথাও পড়ছো বা অন্য যেখানে পড়ে থাকো সেখানে কিন্তু বারবার করে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলার যে সূত্রগুলো আছে চার্টগুলো বইয়ের মধ্যে দেওয়া থাকে সেগুলোকে পড়া শিখাইছিলাম। ঠিক আছে, তো সেই সূত্রগুলোকে বারবার মনে রাখতে হবে, তার কারণ এই সূত্রগুলোর দ্বারাই আমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় অথবা নিয়ামক রেখা সমীকরণ নির্ণয়, নিয়ামক রেখার পাদবিন্দু, এগুলো এমসিকিউ দেওয়া থাকে। একটা পুরো সমীকরণ তুলে দিয়ে এটা পরাবৃত্ত নাকি অধিবৃত্ত যেটাই হোক হোয়াটএভার, কিন্তু সেটার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা সমীকরণ, নিয়ামক রেখা পাদবিন্দু এগুলো কিন্তু নির্ণয় করতে পারে। সো এই বিষয়টাকে খুব মাথায় রাখতে হবে এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কি খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। এবার আসি উপবৃত্ত এবং অধিবৃত্ততে। দেখো প্রমিত সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা ই এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং কেন্দ্র নির্ণয় শর্টকাট গুলো জানতে হবে। এখানে কি লেখা রাখছি দেখো তো, এখানে লেখা রাখছি শর্টকাট জানতে হবে। তার কারণ বিস্তৃত করে করে তো আমরা সিকিউ শিখছি, কিন্তু এমসিকিউর বেলা তো আমরা সময় কম পাবো। সময় যদি কম পাই তাহলে এখানে আমাদের বেশি ট্রিক্স কাটাতে হবে, অর্থাৎ শর্টকাট জিনিসটাকে মাথায় রাখতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের জন্য ইজি হবে। প্র্যাকটিসটা খুব বেশি দরকার, প্র্যাকটিস থাকলে এমসিকিউ, ম্যাথের এমসিকিউ খুব ভালো করা সম্ভব। ঠিক আছে, চলো তাহলে এই যে উপবৃত্ত এবং অধিবৃত্তের যে ব্যাপারটা আছে, উপবৃত্ত এবং অধিবৃত্তের যে ব্যাপারটা আছে এইটাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার আসো স্পর্শকের শর্ত। স্পর্শকের শর্ত সবগুলাতেই আছে, সো এই স্পর্শকের শর্তে কোনো কথা হবে না, এটা খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে মাস্ট এমসিকিউ আসবেই আসবে। তাহলে দেখো আমি কি বললাম, এখানে আমি 3টা টপিককে 3 স্টার দিচ্ছি। একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, পরাবৃত্ত এবং স্পর্শকের শর্ত। স্পর্শকের শর্ত থেকে আসার সম্ভাবনা, তার কারণ এগুলা ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা গোলমাল করে ফেলে। সো এই সূত্রগুলোকে ভালোভাবে জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কনিক শেষ। চল এবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণে আসি। দেখো ডোমেন আর রেঞ্জ নির্ণয়টা শিখতে হবে। ডোমেন আর রেঞ্জ থেকে অনেক অনেক বেশি আসে, ডোমেন আর রেঞ্জ থেকে অনেক অনেক বেশি আসে। দেখো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় কোনগুলা, দেখো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স ইত্যাদি ডোমেন রেঞ্জ এবং মুখ্য মান নির্ণয় করতে পারে, মুখ্য মান নির্ণয় করতে পারে। দেখো এমসিকিউর জন্য এটা একটা হট টপিক। ঠিক আছে, এই টপিক থেকে এমসিকিউ আসে। এরপর আসি বিপরীত ফাংশনের সূত্রাবলী। সূত্রগুলো মুখস্থ করছিলাম না, 2টা চ্যাপ্টার ছিল বিপরীত ত্রিকোণমিতিতে, 2টা চ্যাপ্টার ছিল, একটা কোণের জন্য ছিল আরেকটা কিসের জন্য ছিল, শুধু এর আগে সমাধান বা কোনটা নির্ণয়ের জন্য ছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জানতে হবে। এখান থেকেও এমসিকিউ খুব বেশি আসে। এখানে 3টা টপিক। দেখো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। সমাধান মানে কি, এক্স যদি থাকে এক্স এর মান, থিটা যদি থাকে থিটার মান, এ যদি থাকে তার মান, তাহলে এই সমাধানটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে আমরা
এই ত্রিকোণমিতিতে, বিপরীত ত্রিকোণমিতির যে পরের চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা এই মানগুলা শিখছিলাম। ঠিক আছে, এগুলার অ্যান্সার বের করা শিখছিলাম, অর্থাৎ থিটার সমাধানটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এইটাকে মাথায় রাখবা, এখানকার তিনটা টপিক থেকেই কোশ্চিন আসে, খুব ভালোভাবে এটাকে মাথায় রাখতে হবে। তাহলে বিপরীত ত্রিকোণমিতি থেকে ইম্পর্টেন্ট কি জিনিস, ডোমেনের রেঞ্জ নির্ণয়, সেখানে কোনটা বেশি আসে আমি দেখাই দিলাম। এরপরে দেখো বিপরীত ফাংশনের সূত্রাবলীর মধ্যে এই যে সূত্রগুলা সবগুলা পড়তে হবে, সাইনের, কজের, প্লাস হচ্ছে তোমার ট্যান, এবং সবগুলো যে মিক্স সূত্রগুলো আছে সেগুলোকে পড়তে হবে, কোন নির্ণয়ের জন্য সূত্রগুলো পড়তে হবে। তাহলে আমরা কি করতে পারবো, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধানগুলো আমাদের সাথে সাথে হয়ে যাবে। তাহলে এটা ক্লিয়ার। চলো এর পরেরটাতে যাই। দেখো এবার আসি স্থিতিবিদ্যাতে। এখানে আমরা ফিজিক্সে পড়ে আসছি, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয় করে আসছি। লব্ধি যদি একটা আরেকটার গুণ হয়, কত বিভিন্ন শর্ত দেওয়া থাকে, সেই শর্তে আমরা মানগুলোকে দেখতে পারি। তো সেই শর্তে যদি আমরা মানগুলো থাকে, এভাবে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করবো। দেখো সবার সবচেয়ে উপরের টপিক এটা, এবং এটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, লব্ধি এবং লব্ধির মান নির্ণয় বিভিন্ন শর্ত দিবে, একটা আরেকটার এত গুণ, বা একটা এত অংশ, বা এত কম, অথবা কোন এত করে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা কি করবো, লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করবো। তাই লব্ধির মানের সূত্র আমাদেরকে জানতে হবে এবং দিকের সূত্র আমাদেরকে জানতে হবে। দেখো লব্ধির মানের সূত্র এখানে দেওয়া আছে। দিক নির্ণয়ের কি, দিক নির্ণয় সূত্রটা আমি একটু লিখে দিই। ট্যান থিটা ইকুয়াল কি হবে, যার সাথে অ্যাঙ্গেল সে একা থাকবে। ধরো যে কিউ এর সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে কিউ একা থাকলো, প্লাস কি হবে পি কস আলফা, আর এখানে কি হবে পি সাইন আলফা। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এই সাইন আর কজে অনেক উল্টাপাল্টা করে ফেলে। দেখো ট্যান থিটার একটা নরমাল সূত্র আমরা শিখছি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে যেহেতু ট্যান আছে, তাহলে উপরে সাইন থাকবে এবং নিচে কস থাকবে, জাস্ট এটা মাথায় রাখবে। আর যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে অবশ্যই কি থাকবে, সিঙ্গেল, অর্থাৎ যার সাথে কোণ সে একা থাকতেছে, আর বাকিগুলোর সাথে কি থাকছে, সাইন আর কস থেকে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো বিশেষ অবস্থা। বিশেষ অবস্থা কি, লব্ধি যদি সর্বোচ্চ হয় অথবা সর্বনিম্ন হয়, অথবা যে কোনো একটা মান দেওয়া থাকে, অর্থাৎ লম্ব বা সমান্তরাল অথবা যে কোনো কিছু, যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো নিয়ে আমরা কি করব, এইখানের মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলোকে ভালো করে দেখবো। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। দেখো সাম্য অবস্থায় লামির উপপাদ্য, এখান থেকে ম্যাথ আসে এবং এমসিকিউ আসে। দেখো তিনটি এক বিন্দু বল সাম্য অবস্থায় থাকলে লামির সূত্রটাকে জাস্ট মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখলেই যে কোনো কিছুর অ্যান্সার করা সোজা। দেখো এবার আসি সদৃশ এবং বিসদৃশ সমান্তরাল বল, অর্থাৎ লব্ধির অবস্থান এবং ক্রিয়ারেখা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, লব্ধির অবস্থান এবং ক্রিয়ারেখা। এটাও একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখো আমি 4টা টপিক দেখাইছি, এর মধ্যে 3টাকে 3 স্টার দিচ্ছি, তার মানে কি এই 3টা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে পড়বা। এরপরে আসি পরের চ্যাপ্টারতে, কি দেওয়া আছে দেখো তো, সমতলে বস্তুকণার গতি। সমতলে কি, বস্তুকণার গতি। দেখো সমতরণে গতির সরলরেখার গতি সমীকরণ, এই যে সূত্রগুলো রেখে রাখছে, এই সূত্রগুলো আমরা আগেও পড়ছি না, এসএসসি থেকে ছোটবেলা থেকে এগুলো পড়ে আসতেছি না, তাহলে সংক্রান্ত ছোট গাণিতিক সমস্যাগুলো তোমরা পড়ে ফেলবা। এবার আসি প্রাসের গতিতে। প্রাসও পড়ে আসছি। দেখো প্রাসও আমরা পড়ে আসছি, এখান থেকে কোশ্চিন আসে এবং প্রাস থেকেও বেশি কোশ্চিন আসে, প্রাস পড়ে আসছি। প্রাসের মধ্যে আমাদেরকে জানতে হবে কি, প্রাসের মধ্যে আমাদেরকে জানতে হবে সর্বাধিক উচ্চতা, বিচরণ কাল, অনুভূমিক পাল্লা কি, এবং সর্বোচ্চ পাল্লা কত কোণে হয়, 45 ডিগ্রি কোণে। এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আসি দেখো নদী ও নৌকা পারাপার, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে, অর্থাৎ ন্যূনতম দূরত্বে এবং ন্যূনতম পথে বা ন্যূনতম সময়ে, ন্যূনতম পথে এবং ন্যূনতম সময়ে পার হওয়ার শর্ত বা বেগ কি, এই টপিকগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে সমতলে বস্তুকণার গতির কাহিনী শেষ। দেখো এখানে আমরা এই স্লাইডের মধ্যে কি বললাম, স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তুকণার গতির কোন কোন টপিকগুলা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখা দিচ্ছি। তোমরা এগুলো একটু ভালোভাবে এগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা। চলো এবার আসি, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। এটা কি ছিল, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। দেখো বিস্তার, পরিমাপ, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং ভেদানাঙ্ক, এগুলোর সূত্রগুলো জাস্ট মাথায় রাখতে হবে। এগুলার সবগুলার কি করতে হবে, সূত্র মাথায় রাখতে হবে। এইখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই 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 বেশি। ঠিক আছে, এরপরে আসি বিবেচনাঙ্ক, পড়ে নিবা, এত বেশি দরকার হয় না। ঠিক আছে, এরপরে সম্ভাবনার মৌলিক সূত্র, সম্ভাবনার যে 2টা মৌলিক সূত্র আছে সেখান থেকে ছোট ছোট ম্যাথ আছে, ছোট ছোট কিছু ম্যাথ আছে এমসিকিউর জন্য। ঠিক আছে, ছোট ছোট এখানে, এবং সীমার মানগুলো খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এটা কিন্তু হট টপিক এবং এটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এটাও কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। এবার আসি দেখো ঘটনার প্রকারভেদ। ঘটনাটা কিরকম হয়, ঘটনাটা স্বাধীন নাকি পরাধীন, নাকি বর্জনশীল সূত্র পড়তেছে, নাকি নির্ভরশীল নাকি অনির্ভরশীল, কোন ব্যাপারটা পড়তেছে। আমরা কিন্তু সম্ভাবনাতে খুব ভালোভাবে এগুলো পড়ছিলাম। সো এটাকে মাথায় রাখতে হবে। দেখো সূত্রটাকে জাস্ট তোমরা মাথায় রাখবা, সূত্রটা কখন কি হচ্ছে সেই সূত্রটাকে জাস্ট মাথায় রাখবা। এবার দেখো দ্বিপদ বন্টন, অর্থাৎ দ্বিপদী বন্টনের গড় যে সূত্রটা আছে সেটাকে দেখবা। এখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। ঠিক আছে, এবং এইটাও তোমাদেরকে সাথে দেখে যেতে হবে। এখন দেখো এমসিকিউর জন্য আমি এখানে কয়েকটা চ্যাপ্টারই দেখাইছি, পুরো বই কিন্তু দেখায়নি। আমি তো প্রথমেই বলে দিলাম যে গোছানো এবং সীমিত, এই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট এমসিকিউ আসে, মাস্ট সিকিউ আসে। তো আমি এই চ্যাপ্টারগুলোর উপর যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাই, তাহলে 25টা এমসিকিউর মধ্যে আমার সর্বোচ্চ নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। প্লাস এখান থেকে যে সিকিউ গুলো এরপরে আমরা দেখবো, সিকিউ তাই হবে।
ঠিক আছে, চলো এবার আমরা সিকিউর দিকে যাই। এমসিকিউর কাহিনী আমাদের এখানে শেষ। এমসিকিউর যদি এগুলো ভালোভাবে পড়ি আমরা তাহলে এনাফ। দেখো সৃজনশীল প্রশ্ন দেখবো আমরা এবার। ক বিভাগের মধ্যে কোনগুলো পড়ে? দেখো ক বিভাগ কি? বীজগণিত, ক ত্রিকোণমিতি। হ্যাঁ, বীজগণিতি, গণিত এবং ত্রিকোণমিতির মধ্যে পড়তেছে। দেখো কি কি আছে? জটিল সংখ্যা আছে, আর কি বহুপদী এবং বহুপদী সমীকরণ আছে প্রথমে। এখন এখানে আমাদের কোন জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে? দেখো ক নাম্বার টাইপের জন্য, 2 নাম্বারের জন্য কি পড়তে হবে? এই যে 2 নাম্বারের জন্য পড়তে হবে এই বিষয়টা, এটার মান নির্ণয়, অথবা এটাকে সরলকরণ করতে হবে, তারপর মান নির্ণয় করতে হবে, এবং কোন জটিল সংখ্যার পরম মান, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, কথা কি বোঝাতে পারছি? এবার দেখো খ এবং গ নাম্বার টাইপের জন্য কি করতে হবে? এককের ঘনমূল, অর্থাৎ ওমেগা সম্পর্কিত জটিল রাশিমালার প্রমাণ। যেমন ওমেগার বিভিন্ন ধরনের প্রমাণ করে আসছি অনুশীলনের প্রশ্নে, কিন্তু আমরা বারবার করে একটা জিনিস দেখে আসছি। ওমেগার মান দিয়ে অনেক কিছু ছিল, 1 প্লাস ওমেগা স্কোয়ারের উপরে স্কোয়ার, এগুলোর গুণ ভাগ দিয়ে -4 +8, এগুলোর মান আমাদেরকে বের করতে বলছিল। তো সেই ম্যাথগুলোকে বারবার করে খুব ভালোভাবে দেখে যেতে হবে, তার কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সঞ্চারপথ নির্ণয়, অর্থাৎ মডুলাস দেওয়া থাকলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো যে কোনো, এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাইছি একটা ম্যাথ। দেখো তো, z-3 ইকুয়াল 2 ইন্টু z+3। এখানে দেখো জেড হিসাবে কাকে দেওয়া থাকতে পারে? এখানে জেড হিসাবে কাকে দেওয়া থাকতে পারে? জেড ইকুয়াল লেখা থাকতে পারে x প্লাস আইওয়াই। এক্স প্লাস কত? আইওয়াই। এখন এই মান বসায় দিয়ে একটা সঞ্চারপথের সমীকরণ নিয়ে আসতে হবে। সেই সঞ্চারপথটা বৃত্ত নাকি সরলরেখা নাকি উপবৃত্ত নাকি পরাবৃত্ত, সেটাকে আমাকে ডিফাইন করতে বলতে পারে। ঠিক আছে, এ দেখো যেমন এইখানে এই প্রশ্নটাতে বলছে দেখাও যে এটি একটি বৃত্তের সমীকরণ, অর্থাৎ এগুলা গ এবং খ এবং গ নাম্বারের জন্য একটা হট টপিক। ঠিক আছে, সো এই টপিকটাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। এবার আসো বর্গমূল বা চতুর্থ মূল নির্ণয়। বর্গমূল আমরা পড়ে আসছি এবং চতুর্থ মূলের মানও নির্ণয় করে শিখে আসছি। শুধু এটাই না, আমরা দেখো √6 এরকম মানও শিখে আসছিলাম। ঠিক আছে, এরকম মানও কি করছিলাম? আমরা শিখে আসছিলাম। সো সেই মানগুলোকে জানা রাখতে হবে। কার জন্য? খ এবং গ নম্বর, অর্থাৎ 4 নম্বর যে থাকতেছে আমাদের, 4 নম্বরের জন্য এগুলোকে ভালো করে পড়তে হবে। তাহলে এখানে কি কি টপিক দাঁড়ালো দেখো। এখানে প্রথম টপিক দাঁড়াচ্ছে ক নম্বরের জন্য মডুলাস এবং বিভিন্ন জটিল সংখ্যার মান নির্ণয় এবং পরম মান এবং আর্গুমেন্ট নির্ণয়। ঠিক আছে, আর্গুমেন্ট নির্ণয়। এবং এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জটিল সংখ্যার ধর্ম কি? জটিল সংখ্যার যে ধর্ম আছে সেগুলোকে অ্যাড করে ফেলবা। জটিল সংখ্যার ধর্ম, ওকে, জটিল সংখ্যার ধর্মটা অ্যাড করতে হবে। আচ্ছা, খ গ টাইপ। এখন এখানে 4 নম্বরের কথা বলছিলাম, এখানে কি কি আছে? এককের ঘনমূল, এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো দেখতে হবে। সঞ্চারপথ দেখে যেতেই হবে। এরপর কি আসবে? বর্গমূল এবং চতুর্থ মূল, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। তাহলে জটিল সংখ্যার সিকিউ টাইপটা অন্ততপক্ষে কভার হয়ে যাবে। এরপর আসি দেখো বহুপদী এবং বহুপদী সমীকরণ। বহুপদীতে দ্বিঘাত সমীকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং ত্রিঘাত সমীকরণও সেম। তো এইখান থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোকে সব তো দেখানো সম্ভব না, তো আমি এখানকার টপিকগুলো দেখা দিচ্ছি। দেখো ক নম্বরে কি আছে? নিশ্চায়ক এবং পৃথায়ক। কি? নিশ্চায়ক এবং পৃথায়ক নির্ণয়। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। দেখো নিশ্চায়ক এবং পৃথায়ক বের করে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। মূলের প্রকৃতি অর্থাৎ বিভিন্ন ম্যাথে আমরা দেখছিলাম কে এর মান, নির্ণয় করলে মূলটি বাস্তব নাকি অবাস্তব, কি হবে, সমান নাকি অমূলদ নাকি জটিল, কি দাঁড়াচ্ছে সেটাকে আমরা দেখতেছি। দেখো তার মানে কি? নিশ্চয়কের মানটা, সূত্রটা জেনে রাখতে হবে, তাহলে আমরা মূলের প্রকৃতি বের করতে পারবো। অর্থাৎ কে অথবা এম, এ বি সি যেটাই দিক, সেটা দিয়ে আমরা কি করবো? সেটার মান বের করে দেখাতে পারবো। তাহলে এগুলা কটাই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এবার খ আর গ এর জন্য আসি। দেখো মূল সহগের সম্পর্ক, দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক কি থাকে সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। মূল সহগের সূত্র আমি একটু আগে এমসিকিউর সময় দেখা দিলাম। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিছু বিষয় জানতে হবে। যেমন এই যে মূল সহগ যদি এত হয় তাহলে এটার মান কত, এগুলা। অর্থাৎ মূল যদি আবার এরকম না হয়, শুধু আলফা বিটা না হয়, আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট নতুন সমীকরণ গঠন করতে, সেই ক্ষেত্রে কি হবে? এবার মূলের প্রকৃতিতে আসি। কিসে আসি? মূলের প্রকৃতি। সমীকরণের মূলদের অনুপাত পি এবং কিউ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ সংক্রান্ত সমস্যাবলী আছে, অর্থাৎ প্রমাণ সংক্রান্ত যেই সমস্যাবলীগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে দেখে আসতে হবে আমাদের। ঠিক আছে, এবার ত্রিঘাত সমীকরণে আসি। ত্রিঘাত সমীকরণের মূলগুলোর মধ্যে নির্দিষ্ট সম্পর্ক এবং ব্যবহার করে সমীকরণের সমাধানটা শিখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানকার মধ্যে কর জন্য ইম্পর্টেন্ট পৃথায়ক, মূলের প্রকৃতি এবং বিভিন্ন মান দিয়ে মূল বাস্তব নাকি সমান নাকি অসমান, এগুলো দাঁড়াচ্ছে। আর খ এবং গ নাম্বার টাইপের জন্য কি দাঁড়াচ্ছে? মূল সহগের সম্পর্ক, তারপর কি মূলের অনুপাত নির্ণয় এবং ত্রিঘাত সমীকরণের যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু খুব ভালোভাবে দেখে যেতে হবে। চলো এবার সামনের দিকে যাই। দেখো এখানে আসো, কি বলছি? দ্বিপদী বিস্তৃতি এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের দেখাচ্ছি। দেখো দ্বিপদী বিস্তৃতি আগে দেখে নিই। ক নম্বরে কি আছে? দেখো ক নম্বরের জন্য কোন বিস্তৃতির নির্দিষ্ট পদ দ্বিপদ সমীকরণ, যে এই মানটা, এটা আমরা আগে বের করা শিখছি এবং ক্যালকুলেটরও বের করা যায়, এর মানগুলা বের করা শিখতে হবে। ঠিক আছে, এবার আসি দেখো খ এবং গ টাইপের জন্য এক্স মুক্ত পদ ও সহগ। এক্স মুক্ত পদ এবং সহগ বের করার জন্য যে ইম্পর্টেন্ট টপিক এটাকে খুব ভালোভাবে পড়তে হবে। সহগের অনুপাত, টানা 3টা পদের সহগের অনুপাত দেওয়া থাকলে পদ এন সংখ্যা নির্ণয় করতে বলে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি
ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে পড়বা। এবং অসীম ঋণাত্মক এবং ভগ্নাংশ সূচক যদি থাকে সেই ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি এবং ধারার মান বের করে প্রমাণ করতে বলে, সেগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দ্বিপদী বিস্তৃতি এখানে থাকলো, আরো চ্যাপ্টার আছে তোমাদের, ভেক্টর আছে, আরো আছে, এগুলো থেকে তোমরা পড়বা। এগুলোতে সেরকম সাজেশন দেওয়ার মতো কিছু নাই, এই জন্য আমি জাস্ট গোছানো চ্যাপ্টার গুলাকে সাজাইছি, ঠিক আছে। এরপর আসে দেখো, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকে অ্যান্সার করতে চায়। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণ, এখানে কি ক নাম্বার টাইপ কি আসতে পারে? দেখো, বিপরীত ফাংশনের মুখ্য মান নির্ণয়, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স π/2 সম্পর্কিত যে ছোট প্রমাণগুলো আছে, এই ছোট প্রমাণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে বলে দেওয়া হয়েছে এখানকার ছোট যে প্রমাণগুলো আছে সেই ছোট প্রমাণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসি খ এবং গ নাম্বার, অর্থাৎ 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো। অভেদগুলো প্রমাণ করতে বলে, এখানে অভেদ অনেক থাকে, ঠিক আছে। অভেদগুলো প্রমাণ করতে থাকে, দেখো এখানে জাস্ট একটা তুলে ধরছি, এখানে জাস্ট আমি একটা তুলে ধরছি। দেখো তো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল পাই দেওয়া থাকলে আমাকে x প্লাস y প্লাস z ইকুয়াল xyz এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথ তোমরা হাজারবার করে আসছো, এই পুরো এসএসসি ক্যারিয়ারে অনেকবার করে আসছো, ঠিক আছে। সো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোকে একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে। এবার আসি বিপরীত রূপান্তর, সাইন ইনভার্স কস ইনভার্স tan ইনভার্সের মিশ্র রূপান্তরে যে থাকে সেগুলোকে ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ আমার একটা কোশ্চিনে সাইন যদি দেয়া থাকে, সাইন ইনভার্স এক্স দেয়া থাকে, অথবা সাইন ইনভার্স 2/5 দেয়া আছে, এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? এটাকে আমার ট্যানে কনভার্ট করতে হবে। তো ট্যানে কনভার্ট করলে কি আসে, এই যে বিষয়গুলা, এগুলাকে তোমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এগুলাকে কি করতে হবে? খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এরপর আসে সমীকরণ সমাধান, অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যবধি বলে দেয়, সেখানে এন এর মান এবং সূত্রগুলো নিয়ে আমাদেরকে মানগুলো হিসাব করতে হয়। সেইটাও খুব ইম্পর্টেন্ট টপিক সিকিউ এর জন্য। সিকিউ এর জন্য এই বিপরীত ত্রিকোণ ফাংশনের এই টপিকগুলো যদি ভালোভাবে দেখে যাও, তোমরা অবশ্যই খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। চলো এরপরটাই যাওয়া যাক। দেখো, জ্যামিতি, বলবিদ্যা এবং সম্ভাবনা, কোনিক্স। কোনিক্স থেকে কি আসে? একটি বা দুইটি সিকিউ নিশ্চিত, এই জন্য আমি বলছি এইটার সিকিউ এখান থেকে মাস্ট, এবং এখান থেকে এমসিকিউ অনেক অনেক বেশি থাকে। সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে এমসিকিউ অনেক বেশি থাকে, এবং এমসিকিউ পড়ার টপিক অনেক বেশি, ঠিক আছে। এবার আসে দেখো টাইপ, দেখো ফার্স্ট পেপারের এক একটা চ্যাপ্টারে সিকিউর জন্য অনেক অনেক টপিক ছিল, কিন্তু এখানে সিকিউর জন্য বেশি টপিক নাই। সিকিউর জন্য গুটি ধরা টপিকগুলো পড়লেই এনাফ, ঠিক আছে। গুটি কত পড়বো, বাকিগুলা কিন্তু এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলো আসো দেখো, ক নম্বরে কি আছে? কণিকের সাধারণ সমীকরণ থেকে প্রমিত রূপ এনে কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা এগুলা বের করা শিখতে হবে। এগুলা বের করা শিখতে হবে ক নম্বরের জন্য। এবার খ এবং গ নম্বরের জন্য কি আছে? দেখো, প্রথমে পরাবৃত্ত, পরাবৃত্ত কি করতে হবে? উপকেন্দ্র এস দেওয়া থাকবে এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে এসপি ইকুয়াল পিএম, এই সূত্র ব্যবহার করে সমীকরণ গঠন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরাবৃত্তের এই সমীকরণ গঠন আসে এবং বিভিন্ন শর্ত দিয়ে আছে। সো এটা খুব, এই টপিকটার ম্যাথগুলো খুব ভালোভাবে করবা তোমরা। এবার আসি উপবৃত্ত এবং অধিবৃত্ত, অর্থাৎ প্রমিত সমীকরণে নির্ণয় এবং অক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাতে খুব আসে, ঠিক আছে। এবার আসি অধিবৃত্তের অসীম তট সমষ্টি, অসীম তটের যে সমীকরণ আছে সেটা নির্ণয়। দেখো, অধিবৃত্তের অসীম তট, অর্থাৎ অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। এখন দেখো কি দেখা যাচ্ছে, অধিবৃত্তের অসীম তটের সমীকরণ কি দাঁড়ায়? নির্ণয় সংক্রান্ত অঙ্ক। অসীম তটের যে সূত্র আছে একটা মাত্র আছে, সেই সূত্রটা ভালোভাবে পড়লে এগুলা ভালোভাবে পারা যায়, ঠিক আছে। সো এইটা কিন্তু তোমাদের হট টপিক এখানকার গেল। কণিক চলে গেল। এবার যাই স্থিতিবিদ্যা। এখান থেকে কি লেখা আছে দেখো তো, আমি কি লেখছি যে একটি বা দুইটি সিকিউ নিশ্চিত থাকবে। অবশ্যই থাকবে, থাকবেই। তাহলে কি করব? সামান্তরিকের সূত্র এবং লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন এবং দুটি বলের মধ্যবর্তী কোণ বের করা আমরা ক নম্বরের জন্য শিখবো। বিভিন্ন শর্ত দেওয়া থাকে, সেই শর্তগুলো ফিল আপ করে এটা আমরা করবো, ঠিক আছে। কি থাকবে? বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত দিয়ে আমরা ম্যাথগুলোকে করা শিখবো। এরপরে আসি খ এবং গ টাইপের জন্য। লামের উপপাদ্য, দেখো তিনটি বল সাম্য অবস্থায় থাকলে লামের উপপাদ্য প্রয়োগ করে পি কিউ আর বলত্রয় ত্রিভুজের পরিকেন্দ্র বা অন্তর্কেন্দ্র ক্রিয়া করলে এর মান প্রমাণ করতে হবে। লামের উপপাদ্য দিয়ে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সো এটাকে অবহেলা করার কোনো উপায় নাই, ঠিক আছে। এবার লব্ধির পরিবর্তন, পি এবং কিউ, আর এবং পি দ্বিগুণ করলে কিউকে বিপরীতমুখী করলে লব্ধির অবস্থান পরিবর্তিত প্রমাণ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে পড়বা। এরপর আসে সদিশ এবং বিসদিশ বল, দুইটার ইম্পর্টেন্ট। এখান থেকে একটু যদি কোশ্চিন হার্ড করে তাহলে এইটা টাইপ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই কয়েকটা টাইপকে খুব ভালোভাবে পড়ে যাবা। এর মধ্যে অনেক টাইপ আছে, আমি গোছাই কিছু টাইপ নিয়ে আসছি। চলো পরেরটাতে যাই। দেখো, সমতলে বস্তু কণার গতি। এখান থেকে একটা সিকিউ নিশ্চিত, কোনো সম্ভাবনা নেই, মানে এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, থাকবে অবশ্যই থাকবে। দেখো ক নম্বরে আসি, প্রাসের সর্বাধিক উচ্চতা, বিচরণ কাল। কি বলছি? প্রাসের সর্বাধিক উচ্চতা, তারপর কি বলছি? বিচরণ বা অনুভূমিক পাল্লা এবং সরাসরি সূত্র প্রয়োগ করে ছোট অঙ্ক, ঠিক আছে। এবার আসি দেখো খ নম্বরে, খ এবং গ নম্বরের জন্য কি আসি? প্রাসের গতি, প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত অথবা আনুভূমিক পাল্লা আর
সর্বাধিক উচ্চতা এবং এর সম্পর্কে যে প্রমাণ আছে সবগুলোকে খুব ভালোভাবে পড়বা। এখান থেকে এই টাইপের কোশ্চেন খুব বেশি আসে। এবং নদী নৌকা পারাপারের যে বিষয়টা, কত বেগে যাচ্ছে, কত কোণে পার হতে কত সময় লাগতেছে, সর্বনিম্নতে কত এবং সর্বোচ্চ কোণে কত, অথবা কত কোণে রওনা দিলে সে এপাশ থেকে ওপাশে যেতে পারবে, কত ডিগ্রি কোণে গেলে সে সোজাসুজি পার হতে পারবে, এই টাইপের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সে সমতলে রৈখিক গতি অর্থাৎ পরপর দুইটি সমান দূরত্ব এস অতিক্রম করতে T1 এবং T2 সময় নিলে এ এবং আদিবেগ ইউ প্রমাণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। এই দুটো টপিক এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো সমতলে বস্তু কণার গতি আমাদের শেষ। এবার সামনের দিকে যাই। দেখো বিস্তারে ও সম্ভাবনা, এইটা হচ্ছে সব স্টুডেন্টের একটা ভালো লাগার চ্যাপ্টার। তার কারণ এখান থেকে ম্যাক্সিমাম অ্যান্সার করে আসে। যদি বিস্তার থেকে একটু কম করতে চাই, কিন্তু বিস্তার থেকে অ্যান্সার করে আসে, সম্ভাবনা থেকে বেশি থাকে। সো এখান থেকে একটা কোশ্চিন থাকার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা 100% থাকবে। তাহলে কি হচ্ছে, ক নাম্বার স্টুডেন্টদের মানে প্রাণ বাঁচানোর জন্য এই চ্যাপ্টার থেকে কোশ্চিন অবশ্যই অবশ্যই থাকে। তো আমরা কি করবো দেখো, কেউ যদি অন্যান্য সেকেন্ড পেপারে অন্যান্য চ্যাপ্টার নাও পড়ে, তাহলে কি করে তারা তারা কিন্তু এই বিস্তার সম্ভাবনাটা পারে এবং পড়ে আসে। এসএসসি তো আমরা পড়ছি। ঠিক আছে, আচ্ছা ক নাম্বারের জন্য কি আছে, স্বাধীন ঘটনা এবং বর্জশীল ঘটনার শর্তগুলো প্রয়োগ করতে হবে। সেই শর্তগুলো নির্ণয় করে আমাদেরকে ম্যাথগুলো করতে হবে ক নাম্বারের জন্য। এবার খ এবং গ নাম্বারের জন্য কি আছে দেখো, গণসংখ্যা সারণী, সারণী থেকে গড়, কি কি আছে দেখো, সারণী থেকে গড়, পরিমিত ব্যবধান, বিভাজনাঙ্ক, এগুলো সবগুলো আমাদেরকে নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে, এটা এখানকার কি হট টপিক, এটা খুব ভালোভাবে পড়তে হবে। এবার আসি সম্ভাবনা হিসাব, কমপক্ষে একটি পরপর দুটি শর্তের সম্ভাবনা নির্ণয় করতে হবে। এগুলো সবগুলা কি নির্ণয় করে করতে হয়, প্রবাবিলিটি টি নির্ণয় করে করতে হয়। দেখো এই যে ব্যবহার করে করতে হবে, এইটা হচ্ছে এখানকার হট টপিক, এখান থেকে অবশ্যই অবশ্যই আসবে। এবার দেখো দ্বিপদী বন্টন, দ্বিপদ বন্টনের গড়, হুম, দ্বিপদ বন্টনের জন্য যে গড় আছে এইটা, বেদাঙ্গ নির্ণয় এবং এই টাইপের সম্ভাবনাগুলো বের করা শিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটাও এখানকার ইম্পর্টেন্ট টপিক। বাকিগুলো তোমরা ম্যাক্সিমাম সময় পেরিয়ে থাকো, তো সেগুলো শেষ করে ফেলবে। আচ্ছা, আমি কিন্তু এই ক্লাসের বা আমি তোমাদের সাথে যে আলোচনাটা করলাম, অ্যানালাইসিস করলাম, এটা কিন্তু আমি শেষে এসে গেছি। আমি এইখানে খুবই সীমিত কিছু চ্যাপ্টার দেখাইছি, যেই চ্যাপ্টারগুলো থেকে সবাই পড়ে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারগুলো পড়ে। তো এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলা তুমি ঠিক পরীক্ষার আগে পড়বে সেগুলো কিন্তু আমি দেখাইছি। তো এই চ্যাপ্টারগুলো যখন পরীক্ষার আগে পড়তে যাবে, তখন তোমার তো অহেতুক টপিকে পড়ে টাইম নষ্ট করার মতো তোমার ইয়া নাই। তোমাকে কি করতে হবে, তোমাকে ধরা টপিক পড়তে হবে। তো এই যে ধরা ধরা টপিকগুলো আমি দেখাই দিলাম, এই টপিকগুলো যদি পড়ো তাহলে এমসিকিউ সিকিউ তোমরা ভালোভাবে পার করে যেতে পারবে। শুধু পার করাই না, সর্বোচ্চ নাম্বার তোলার গ্যারান্টি দেওয়া যাবে। ঠিক আছে, সো তোমরা কি করবা, এমসিকিউ সিকিউ এর জন্য সব কিছুকে খুবই সুন্দরভাবে শেষ করবে। এমসিকিউ এর জন্য শেষ করবে এবং সিকিউ এর জন্য শেষ করবে। ঠিক আছে, উচ্চতর দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু। আমাদের পাঠশালা থেকে আমাদের অ্যাডমিশনের কোর্স লঞ্চ করা আছে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য তোমরা যারা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, তোমরা আমাদের পেজে যোগাযোগ করবে অথবা পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবে। তোমাদেরকে অতি অল্প সীমিত কোর্স ফিতে আমরা ভর্তি করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।